2022 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের একটা টেস্ট পরীক্ষার কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি। যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের যে রিডিউস সিলেবাস, সেই রিডিউস সিলেবাসের উপর বেস করে 90 নম্বরের যে আমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেল, সেই টেস্ট পরীক্ষা একটা বিদ্যালয়ের কোশ্চেন নিয়ে আমি উপস্থিত হয়েছি। এক্ষেত্রে এই 90 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের যেভাবে কোশ্চেন প্যাটার্ন বোর্ড থেকে নির্ধারণ করা আছে সেই কোশ্চেন প্যাটার্নের উপর বেস করে পরীক্ষাটা হয়েছিল। এখানে প্রত্যেকটা প্রশ্ন ধরে তার কি উত্তর হবে এবং তার উত্তর লেখার পদ্ধতি কীরকম হওয়া উচিত সেই সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই দেখো তোমাদের সামনে আমি কোশ্চেনটা তুলে ধরেছি। এই কোশ্চেনটা দেখো, এখানে দেখতে পাচ্ছ বাঙালপুর ইউসি হাই স্কুল থেকে এই কোশ্চেনটা করা হয়েছিল মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন 2021-এ। যারা তোমরা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এটা একটা এক্সাম্পল হিসাবে কোশ্চেনটা দেখে নিতে পারো। দেখো এখানে আমাদের যে প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে, এখানে দেখো বিকল্প প্রশ্নগুলো থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে 1 × 14। তাহলে এখানে টোটাল 14 নাম্বার ছিল এখানে এমসিকিউ টাইপে। তাহলে এখানে দেখো একেরটা কি বলছে না, যে প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হচ্ছে। এখানে অপশান দিয়েছে দেখো 4টে, আরোহণ, অবরোহণ, পর্যায়ন, নগ্নীভবন। তাহলে এখানে আরোহণ উত্তর হবে, তার কারণ আরোহণ প্রক্রিয়া দ্বারাই ভূমি ক্রমান্বয়ে সঞ্চয় ঘটে, সেখানে উচ্চতা বৃদ্ধি পায়। এরপরে 2 নম্বর কোশ্চেন দেখো বলেছে লোয়েস্ট শব্দটি প্রথম ব্যবহার করেন। এখানে উইলিয়াম ডেভিস, গিলবার্ট, হামবোল্ড আর ভন রিক্টোফেন। তাহলে উত্তর হচ্ছে ঘয়েরটা, ভন রিক্টোফেন। এরপরে 1-3 দেখো ভারতের বৃহত্তম হিমবাহ এখানে সিয়াচেন, তোমরা অবশ্যই জানো। তারপরে 1-4 দেখো ধনুকাকৃতি বদ্বীপ দেখা যায়। এখানে 4টে নদীর নাম বলেছে, এর মধ্যে গোদাবরী উত্তর হচ্ছে গয়ের দাগে। এরপরে দেখো 1-5 প্যাটার্ন স্টার হ্রদ দেখা যায়, এখানে গয়ের উত্তরটা ঠিক হবে হিমস্রোপানে। এরপরে দেখো ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল, কয়ের উত্তরটা ঠিক হবে। এরপরে 1-7 দেখো কাশ্মীর উপত্যকাটি যে দুটি পর্বতের মাঝে অবস্থান করছে, এখানে জাস্কর আর পীর পঞ্জালের মাঝে আমাদের কাশ্মীর উপত্যকাটা অবস্থান করছে। এরপরে 1-8 দেখো সর্দার সরোবর প্রকল্পটি অবস্থিত, এখানে 4টে নদীর নাম বলা হয়েছে, তার মধ্যে দেখো কয়ের দাগে নর্মদা নদী। এরপরে দেখো চলে যাও 1-9 দেখো, এখানে বলেছে ভারতের সর্বাধিক বনভূমি দেখা যায় যে রাজ্যে, এখানে উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। এরপরে 1-10 দেখো ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রটি হলো, এখানে উত্তর হচ্ছে চিত্তরঞ্জন। এরপরে 1-11 দেখো 50 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মেগা সিটি। এরপরে 1-12 দেখো শীতকালে উত্তর ভারতে সৃষ্ট পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা বৃষ্টিপাত হলো, এখানে ঘূর্ণ বৃষ্টি। এরপরে 1-13 দেখো হেক্টর প্রতি চা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক। এরপরে 1-14 দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। তাহলে এখানে আমাদের প্রথমে এমসিকিউ টাইপের কোশ্চেন 14টা ছিল, এই 14টার উত্তর আমি বলে দিলাম। এরপরে বিভাগ ক্ষয়ে চলে যাও, এখানে দেখো 2-এর দাগের পরপর আমাদের দেখো 4টে কোশ্চেন, 4 ধরনের কোশ্চেন আছে। তার মধ্যে একদম প্রথমে দেখো এখানে 6টা কোশ্চেনের উত্তর করতে হবে। এখানে দিয়েছে 1 × 6, এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় দিয়েছে। দেখো এখানে শুদ্ধ অশুদ্ধের মধ্যে একদম প্রথম কোশ্চেন দেখো দেওয়া আছে মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে, এটা অশুদ্ধ, এর উত্তর হবে ইনসেলবার্জ। এরপরে দেখো আলাস্কার মালাস্পিনা হলো একটি মহাদেশীয় হিমবাহ, এটা অশুদ্ধ। এরপরে দেখো 2-1-3 দেখো এখানে বলছে জি.কে. গিলবার্ট পর্যায়ন শব্দটি ব্যবহার করেন, এটা শুদ্ধ। এরপরে দেখো এইচএমটি এই কারখানাটি বেঙ্গালুরুতে অবস্থিত, এটা শুদ্ধ আছে। এরপরে 2-1 দাগের 5 দেখো 2014 সালে তামিলনাড়ু ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়, এটাও ঠিক কথা, শুদ্ধ হবে এটা। এরপরে লাদাখ হলো ভারতের সর্বোচ্চ মালভূমি, 2-1-6 বলছে, এটাও শুদ্ধ। এরপরে দেখো 2-1-7 বলেছে ভারতে প্রথম জনগণনা শুরু হয় 2001 সালে, এটা অশুদ্ধ আছে। তাহলে এই 7টার মধ্যে 6টা করে ফেলতে হবে। একইভাবে আমাদের পরের পার্টে দেখো 2-এর দাগের যে 2 নম্বর পার্টে আছে শূন্যস্থান পূরণ, এখানেও 6টার উত্তর করতে হবে। এখানে দেখো 2-এর দাগের 1-এর কী বলেছে না, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। এরপরে দেখো হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। এরপরে 2-3 কী বলছে ভারতের যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর অবস্থিত। এরপরে 2-4 দেখো বলেছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে।
এরপরে 2-2-5 কি বলেছে, এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। এবারে দেখো 2-2-6 বলছে ড্যাশ ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা, এখানে বর্ধমানের কুলটি। এরপরে দেখো 2-2-7 দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। এরপরে চলে যাও 2-3 দাগে, এখানে 2-3 দাগে কি বলেছে, 2-1 কথায় উত্তর দিতে বলেছে, এখানেও 6টা করতে হবে। এখানে দেখো 2-3-1 কি বলেছে, মাজুলি দ্বীপটি কোন নদীর উপর অবস্থিত, উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। এরপরে 2-3 দাগে দেখো ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা। এরপরে দেখো 2-3 হচ্ছে গাছি কি, শিব বালিয়ারির মাঝে যে করিডোরগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোই হচ্ছে আমাদের গাছি নামে পরিচিত। এরপরে 2-3-4 দেখো বলেছে রেটুন কি, দেখো রেটুন হচ্ছে আখ গাছের যে চারা নতুন করে জন্মায়, এখানে একদম প্রথম যে গাছটা আখ গাছ জন্মায় সেই গাছটাকে কাটার পর দেখবে তার গোড়া থেকে অসংখ্য চারা গাছ নির্গত হয়, সেই গাছগুলোকেই বলা হচ্ছে রেটুন। এরপরে দেখো 2-3-5 কি বলেছে, অবিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত, না 1-এর বেশি। এরপরে দেখো ভারতে কত সালে প্রথম জনগণনা শুরু হয়, এখানে 1871 সালে। তারপরে বলেছে দেখো 2-3-7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম NH44, এখানে বারাণসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত অবস্থিত। এই প্রসঙ্গে তোমাদের আরও একটা কোশ্চেন বলে রাখি, এখানে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথের নাম হচ্ছে 47A, এটা 6 কিমি মাত্র বিস্তৃত, এখানে এর্নাকুলাম থেকে কোচি বন্দর পর্যন্ত বিস্তৃত। এরপরে 2-4 দাগে চলে যাও, এখানে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে। এখানে দেখো আমাদের বলেছে ভারতের শীতলতম স্থান, তারপরে আঁধি, তারপরে আম্রবৃষ্টি, তারপরে আমফান। আমাদের বাঁ দিকের পার্টে বলা হয়েছে, ডান দিকে বলেছে হাওড়া, দক্ষিণ ভারত, দ্রাস আর রাজস্থান। তাহলে ভারতের শীতলতম স্থান হচ্ছে দ্রাস, তারপরে আঁধি হচ্ছে আমরা রাজস্থানে যে আমাদের ধূলিঝড় তৈরি হয় তাকে আমরা আঁধি বলে থাকি, আম্রবৃষ্টি দক্ষিণ ভারত, আর এখানে আমফান হচ্ছে আমাদের এই আগের বছরে যে আমাদের ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টি হয়েছিল যেটা আমফান নামে পড়ে। এক্ষেত্রে হাওড়ার ক্ষেত্রে এই ঝড়টা সংঘটিত হয়েছিল, হাওড়া বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ঝড়টা সংঘটিত হয়েছিল। তাহলে এখানে হাওড়া হিসাবে এখানে ম্যাচিংয়ে দিয়ে দিতে হবে। তাহলে এইভাবে আমরা বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে ফেলবো। এটার জন্য 4 নম্বর ছিল 1×4। এরপরে আমরা বিভাগ গয়ে চলে যাচ্ছি। এখানে দেখো 2 নম্বরের 6টা প্রশ্নের উত্তর করতে হয়, এখানে 2×6 আছে 12 নম্বর টোটাল। এখানে একদম প্রথমে বলেছে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে অথবা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পর্যায়ন বলতে কি বোঝো, এখানে তাহলে পর্যায়ন বলতে কি বোঝাচ্ছে, না আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার দ্বারা কি হচ্ছে, না একদিকে ক্ষয় সংঘটিত হচ্ছে আর একদিকে সঞ্চয় সংঘটিত হচ্ছে। এইভাবে ভূমিভাগের যে সমতলীকরণ ঘটছে বা ভারসাম্য অবস্থা তৈরি হচ্ছে, সেই ভারসাম্য অবস্থাটাকেই বলা হচ্ছে পর্যায়ন। এরপরে অথবা হিসাবে দিয়েছে দেখো কিউসেক ও কিউমেক কি, এখানে কিউসেক ও কিউমেক হলো নদীর মধ্যে দিয়ে যে জল বাহিত হচ্ছে সেই জলপ্রবাহ মাপার একক। এক্ষেত্রে কিউসেকের ক্ষেত্রে কিউবিক ফুট পার সেকেন্ড আর কিউমেকের ক্ষেত্রে কিউবিক মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যত কিউবিক ফুট বা যত কিউবিক মিটার জল বাহিত হয় তাকে বলা হচ্ছে কিউসেক ও কিউমেক। পরে ক্ষয়ের দাগের দেখো কোশ্চেন দিয়েছে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ কি, এখানে দেখো হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ, এখানে যেটাকে আমরা ড্রামলিন বলছি। এই ড্রামলিন হচ্ছে কি, না আমাদের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে উল্টানো নৌকার মতো বা আমাদের ডিম ভর্তি ঝুড়ির মতো যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেগুলোকে ড্রামলিন বলা হচ্ছে। এখানে একসঙ্গে অনেকগুলো ড্রামলিন পাশাপাশি অবস্থান করলে আমরা সেগুলোকে বলা হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ। একইভাবে দেখো এখানে অথবা বারখান কি দিয়েছে, এখানে আমাদের বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বারখান, এখানে অর্ধচন্দ্রাকৃতি যে ভূমিরূপ তৈরি হচ্ছে সেটাকে বারখান বলা হচ্ছে। এরপরে গয়ের দাগের দেখো এখানে মালনাদ ও ময়দান কি, এখানে দেখো আমাদের কর্ণাটক মালভূমির দুটো অংশ আছে, সেখানে একটা পশ্চিম দিকের অংশটাকে আমরা বলছি মালনাদ আর পূর্ব দিকের অংশটাকে বলা হচ্ছে ময়দান। এক্ষেত্রে মালনাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে পাহাড়ি যে উচ্চভূমিগুলো অবস্থান করছে, এখানে মাল শব্দের অর্থ হচ্ছে পাহাড় আর নাদ শব্দের অর্থ হচ্ছে দেশ, অর্থাৎ পাহাড়ি যে অঞ্চলটা অবস্থান করছে পশ্চিম দিকে কর্ণাটক মালভূমির সেটাকে বলা হচ্ছে মালনাদ, আর পূর্ব দিকে যে তরঙ্গায়িত যে সমভূমি বা উচ্চভূমি অবস্থান করছে সেটাকে ময়দান বলা হচ্ছে। এরপরে দেখো অথবায় আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এখানে আমাদের নদীকে বাঁধ দিয়ে যে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেটাকে বহুমুখী নদী পরিকল্পনা বলছে। সে আমাদের বন্যা নিয়ন্ত্রণ হতে পারে বা সেচের জন্য হতে পারে বা আমাদের জলবিদ্যুৎ উৎপাদনের জন্য হতে পারে বা সেখানে মাছ চাষের জন্য হতে পারে, এখানে বিভিন্ন উদ্দেশ্যে সে আমাদের ডিবিসি উদাহরণ হিসাবে বলতে পারি বা ভাগনা নাঙ্গাল পরিকল্পনা হতে পারে। তাহলে এই বিষয়গুলো আমরা উদাহরণ হিসাবে দিয়ে দিতে পারি। এরপরে ক্ষয়ের দাগের দেখো সামাজিক বনসৃজন কি,
না আমাদের সামাজিক উদ্দেশ্য সাধনে আমরা কি করছি, পতিত জমিগুলোতে যখন অরণ্য সৃষ্টি করছি বা অরণ্য লাগাচ্ছি তখন সেই উদ্যোগটাকেই বলা হচ্ছে সামাজিক বনসৃজন। এরপরে দেখো কালবৈশাখী কাকে বলে, এখানে আমাদের বৈশাখ মাসে যে ঝড় সৃষ্টি হচ্ছে স্থানীয়ভাবে সেই ঝড়টাকে আমাদের পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি অঞ্চলে, তাহলে সেই ঝড়টাকেই কালবৈশাখী বলা হচ্ছে। এরপরে দেখো জায়িদ শস্য উন্মার দাগে, জায়িদ শস্য কাকে বলে, এখানে গ্রীষ্মকালে যে ফসলগুলো চাষ করা হচ্ছে তাকে জায়িদ শস্য বলা হচ্ছে, যেমন আউশ ধান হতে পারে। এরপরে দেখো অথবা হিসাবে দিয়েছে পণ্যসূচক বলতে কী বোঝো, এখানে পণ্যসূচকের ধারণাটা আমরা পাচ্ছি কোথা থেকে, না আমাদের আলফ্রেড ওয়েবার শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয়তত্ত্বে এই পণ্যসূচকের ধারণা দেন, যেটাকে আমরা ইংরেজিতে বলছি মেটেরিয়াল ইন্ডেক্স। এক্ষেত্রে দেখো আমাদের কোনো একটা কারখানায় যে কাঁচামাল প্রয়োজন হচ্ছে তার যে ওজন পাচ্ছি আর যে দ্রব্যটা উৎপাদিত হচ্ছে তার ওজন, এই দুটোর অনুপাতকে আমরা বলে থাকি পণ্যসূচক। এই পণ্যসূচক এক হলে তার মানে বুঝতে হবে সেটা শিকড় আলগা শিল্প, অর্থাৎ তার অবস্থান যে কোনো জায়গায় আমরা করে তুলতে পারি, যেমন আমাদের কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে বলতে পারি বা পাট শিল্পের ক্ষেত্রে বলতে পারি। একইভাবে আমাদের যদি সেটা দেখা যায় একের বেশি হচ্ছে পণ্যসূচক, তাহলে সেটা কাঁচামাল নির্ভর শিল্প, যেমন আমাদের লৌহ ইস্পাত শিল্প। এরপরে 6 দাগের কোশ্চেনটা দেখো, জনবিস্ফোরণ কি? এই জনবিস্ফোরণ কথাটা ব্যবহার হয় ওয়ারেন থমসনের জনসংখ্যা বিবর্তন তত্ত্বে। 1929 সালে ওয়ারেন থমসন যে তত্ত্বটা দিয়েছিলেন সেই তত্ত্বে দেখা যাচ্ছে 4টে ফেজের কথা তিনি বলেছেন। এই 4টে ফেজের মধ্যে দ্বিতীয় ফেজে আমরা দেখতে পাচ্ছি কি, একদিকে আমাদের মৃত্যুহার হ্রাস পাচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য, এর ফলে আমাদের একদিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর একদিকে জনসংখ্যা বৃদ্ধি যেই রকম ছিল সেই রকম অবস্থায় থাকছে বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তার থেকে সামান্য পরিমাণে কমছে। তাহলে এই অবস্থা দেখা যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি আগে পারছিল, যেখানে আমরা আদিম অবস্থার ক্ষেত্রে দেখছিলাম কি একদিকে জন্মাচ্ছে যেমন আর একদিকে তোমার প্রাকৃতিকভাবে মারা যাচ্ছে, অর্থাৎ সেখানে ভূমিকম্প কলেরা থেকে বিভিন্ন ধরনের রোগ হলেই মানুষজন মারা যাচ্ছিল, সেখানে চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত ছিল না। তাহলে সেখানে কি হচ্ছে না প্রাকৃতিকভাবে সেখানে একটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু তার পরের ফেজে এসে দেখতে পাচ্ছি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে এসে দেখতে পাচ্ছি কি না সেখানে আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে সেখানে মৃত্যুহার অনেকটাই হ্রাস পেয়ে যাচ্ছে, এর ফলে জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পানীয় জলের সমস্যা তৈরি হচ্ছে, বাসস্থানের সমস্যা, খাদ্যাভাব তৈরি হচ্ছে, এখানে সব রকম ক্ষেত্রে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। তাহলে এই জনসংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ার ঘটনাটাকেই বলা হচ্ছে জনবিস্ফোরণ অবস্থা, যেটা আমরা ভারতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি দেশের ক্ষেত্রে আমরা এই অবস্থাটা দেখতে পাচ্ছি। এখানে দেখো চয়ের অথবায় দেখতে পাচ্ছ পুনর্রপ্তানি বন্দর কাকে বলে। এখানে এই বন্দরটা কি হচ্ছে না এখানে সরাসরি সেখানকার অংশের মানুষের মধ্যে সেই দ্রব্যগুলোকে ডিস্ট্রিবিউট না করে অন্য একটা অঞ্চলে পুনরায় আবার রপ্তানি করা হচ্ছে, সেই জন্য এই বন্দরটাকে পুনর্রপ্তানি বন্দর বলা হচ্ছে। এখানে দেখো আমাদের কলকাতা বন্দর এর এক্সাম্পল হতে পারে। এরপরে দেখো 4 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। এখানে বিভাগ ঘ, এখানে 3 নম্বরের কোশ্চেন, এখানে 4টে কোশ্চেনের উত্তর করতে হয়, 3 4 12 নম্বর আছে। এখানে 4 1 কি বলেছে, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। এখানে তোমরা যে কোনো 3টে পার্থক্য লিখে ফেলতে হবে। এখানে ধরো তোমরা হেডিং করার পর এখানে 3টে পার্টে ভাগ করে নেবে, বিষয়, তারপরে গিরিখাত, তারপরে ক্যানিয়ন বলে ধরো সংজ্ঞা দিলে, তারপরে তোমার এদের আকৃতিগত পার্থক্য করতে পারো। এখানে একটা ভি বা একটা আই আকৃতির হতে পারে, তারপরে এদের ক্ষয়ের প্রক্রিয়াটা কোনটা, নিম্নক্ষয় পার্শ্বক্ষয় কী প্রক্রিয়ায় করে থাকে, তাহলে সেই বিষয়টা দিয়ে একটা উদাহরণ দিয়ে দিতে পারো। এরপরে দেখো অথবা দিয়েছে হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন। এখানে হিমরেখা আমাদের দেখা যাচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চলে একরকম উচ্চতায় অবস্থান করছে, আবার মেরু অঞ্চলে গিয়ে দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠে অবস্থান করছে। এই উচ্চতাগত তারতম্যের 3টে কারণ তোমাদের ছবি সহ লিখে ফেলতে হবে। এরপরে মরু সম্প্রসারণ রোধের 3টে উপায় লিখতে বলেছে। এখানে আমাদের মরুভূমির যে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এই সম্প্রসারণ আমরা কিভাবে রোধ করব তার 3টে উপায় লিখতে বলেছে। এরপরে অথবায় দিয়েছে দেখো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লিখতে বলেছে। এখানে হেডিং করে একইভাবে এখানে বিষয়, নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা দিয়ে তারপরে আমাদের এখানে 3টে পার্থক্য করে দিতে হবে। এখানে দেখো আমাদের নদী উপত্যকার আকৃতি নিয়ে আমরা পার্থক্য, নদী উপত্যকা হিমবাহ উপত্যকার আকৃতি নিয়ে পার্থক্য করতে পারি, তারা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে পার্থক্য করতে পারি। একইভাবে এখানে নদী উপত্যকা ছেড়ে যাওয়া অংশে আমরা হিমবাহ উপত্যকা সৃষ্টি হতে দেখি, তাহলে এই বিষয়গুলো আমাদের পার্থক্য আনতে পারি। এরপরে দেখো 4 3 দাগে বলেছে নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন। এখানে দেখো আমাদের ভারতের বেশিরভাগ নদী আমরা দেখতে পাচ্ছি পূর্ব বাহিনী, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এক্সেপশনাল নর্মদা, তাপ্তি এবং শরাবতী বা সবরমতী, এই নদীগুলো দেখা যাচ্ছে কি না আমাদের পশ্চিম বাহিনী হয়েছে। তাহলে এই পশ্চিম বাহিনী হওয়ার ক্ষেত্রে যে কারণগুলো আছে সেখানে আমাদের স্তূপ পর্বত বা গোস্ত উপত্যকার সৃষ্টি হতে পারে,
তারপরে এখানে আর যে কারণগুলো আছে সেই কারণগুলো তোমাদের এই অংশে উল্লেখ করে দিতে হবে। এরপরে দেখো বলেছে বৃষ্টির জল সংরক্ষণে অথবা হিসাবে দিয়েছে, দেখো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। তাহলে এখানে তামিলনাড়ু কী ভূমিকা পালন করছে বা কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করছে সেই সম্পর্কে তোমাদের কিছুটা লিখতে হবে। এরপরে বলেছে চারের দিকে দেখো ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। তাহলে নগরায়ন সৃষ্টির ফলে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো সম্পর্কে তোমাদের 3টে সমস্যা লিখে ফেলতে হবে। এরপরে অথবা দিয়েছে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন, একটু আগেই তোমাদের আলোচনায় বলছিলাম। শিকড় আলগা শিল্প বলতে যে সকল পণ্যসূচক, যে সকল শিল্প কারখানার পণ্যসূচক এক হয়ে থাকে, অর্থাৎ যা কিছু কাঁচামাল লাগছে তার যা ওজন পাচ্ছি আর উৎপাদিত দ্রব্য, সেই উৎপাদিত দ্রব্যের ওজনও দেখা যায় যদি এক হয়, তাহলে সেটাকে আমরা বলছি শিকড় আলগা শিল্প বা ফুডলুস ইন্ডাস্ট্রি। এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে খুব একটা লসের সম্মুখীন হতে হয় না একটা জায়গা থেকে অন্য জায়গায় কাঁচামাল নিয়ে যাওয়ার জন্য। যেমন আমরা আখ শিল্পের ক্ষেত্রে দেখি কি আখ যখন একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব তখন আখের রস শুকিয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়। তাহলে এখানে আমরা যদি কার্পাস বয়নের ক্ষেত্রে দেখি, কার্পাসের ক্ষেত্রে দেখি, তাহলে তুলো কিন্তু পৃথিবীর যে প্রান্তেই নিয়ে যাও না কেন তার ওজন একই থাকছে। তাহলে এই বিষয়টা বলে এখানে এই কারণে এখানে শিকড় আলগা শিল্প বলা হচ্ছে, এটা বলে দেবে, উদাহরণ সহ ভালো করে বুঝিয়ে দেবে। এরপরে দেখো পরের দাগে আমরা বিভাগ উঙ্গার দাগে চলে যাচ্ছি। এখানে দেখো যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে বলেছে 5-এর 1-এ। এখানে 5 × 2 আছে 10। তাহলে এখানে দেখো বলেছে 5-এর 1-এ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এখানে দেওয়া হয়েছে, তাহলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বলে হেডিং করে তাহলে 3টে ভূমিরূপ সম্পর্কে লিখতে হবে। প্রথমে একটা ইন্ট্রোডাক্টিভ পার্ট দেবে 2-3 লাইনে, তারপরে তোমার যে কোনো 3টে ভূমিরূপ, সে তোমাদের গৌড় হতে পারে বা ইনসেলবার্জ হতে পারে বা আমাদের ইয়ারদাং হতে পারে, যুগান হতে পারে, এরকম যে কোনো বেছে 3টে ভূমিরূপ চিত্রসহ তোমাদের লিখতে হবে। এখানে লেখার ক্ষেত্রে তোমরা সংজ্ঞা দেবে, তারপরে কিভাবে সৃষ্টি হচ্ছে দেবে, পাশে ছবি দেবে, উদাহরণ দেবে। এরপরে দেখো বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বিবরণ দাও। তাহলে এখানে বায়ু ও জলধারার কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সে পেডিমেন্ট হতে পারে, বাজাদা হতে পারে, প্লায়া হতে পারে, এরকম যা ভূমিরূপ এখানে যেহেতু বলে দেয় না নির্দিষ্ট করে যে কোনো 3টে ভূমিরূপ, তাহলে এখানে জেনারেল কোশ্চেন করেছে, তাহলে 5টা ভূমিরূপ কমপক্ষে দিয়ে দেবে। এরপরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো এখানে আলোচনা করতে বলেছে। এরপরে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তাহলে এই বিষয়টাও এখানে দেওয়া হয়েছে। এরপরে 5-এর 2-এর দাগে দেখো এখানে কি বলেছে, 5-এর 2-এর 1-এর পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য। ভালো করে লক্ষ্য করো, প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য, অর্থাৎ যা পার্থক্যগুলো করবে এটা কিন্তু প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর বেস করে। এরপরে দেখো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, তারপরে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। তারপরে দিয়েছে দেখো 5-এর 2-এর 4-এ ভারতের কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এরপরে দেখো 6-এর দাগে চলে এসেছি আমরা বিভাগ 6-এ। এখানে ম্যাপ পয়েন্টিং আছে ভারতের ম্যাপে, এই ম্যাপ পয়েন্টিংগুলো করে ফেলতে হবে। দেখো 6-এর 1-এ বলেছে নীলগিরি পর্বত, 6-এর 2-এ কাবেরী নদী, এরপরে 6-এর 3-এ ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, 6-এর 4-এ সুন্দরবন, 6-এর 5-এ ভারতের মৃত্তিকা গবেষণাগার, 6-এর 6-এ উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, 6-এর 7-এ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, 6-এর 8-এ ভারতের করমুক্ত বন্দর, 6-এর 9-এ ভারতের গোলাপি শহর এবং 6-এর 10-এ ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে এই 10টা ম্যাপ পয়েন্টিং করে ফেলতে হবে। এই ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত আমার প্রত্যেকটা ক্ষেত্রে ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখানে অবশ্যই পেয়ে যাবে। দেখো টেস্টে বাঙালপুর ইউসি হাই স্কুল থেকে 90 নম্বরের ভূগোলের এই প্রশ্ন হয়েছিল, এই প্রশ্ন নিয়ে আমি তোমাদের আলোচনা করে দিলাম। এই কোশ্চেনটা দেখে পরীক্ষা দিয়ে দিতে পারো। এই কোশ্চেনটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা সেই কোশ্চেনটা দেখে নিয়ে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো। এর পাশাপাশি আমি আরও অন্যান্য স্কুলের ভিডিও বা আমাদের টেস্ট পেপার সংক্রান্ত আলোচনা নিয়ে পরবর্তী ক্ষেত্রে উপস্থিত হব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটাকে আরও গ্রোথ হতে সাহায্য করো। যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।